নাজিপা রহমান, আমেনা, মনিকা আলম, ফারজানা ইয়াসমিন, রিয়াদ, সবাই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাইকে গুড মর্নিং। রাফিউল বাশার শাওন, রামিসা আঞ্জুম, এস এম নাফিজুল আজিজ, ফারদিন রাব্বি, ইশরাত জাহান, শিপন শাহ শিবু, তৌসিফ আহমেদ রাফিদ, তানজিনা তোয়া, শফিউল্লাহ, তানজিব আহসান, নাদিম মাহমুদ, ফারদান রাব্বি, মহুয়া সরকার, সাদিয়া সুলতানা, শামসুজ্জাহ ইবনে আজিজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তানজিব আহসান, জারিন তাসনিম, আসাদুজ্জামান আসাদ, এস এম এইচ নাবিল, তৌশিক আহমেদ সিয়াম, মাকসুদা ইসলাম রিফা, সাগর আহমেদ। আমরা জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবো ভাইয়া, তারপরই ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। ওকে, সাগর আহমেদ, অনিন্দিতা মণিগ্রাম, জোবায়ের আহমেদ, নাইমা জান্নাত ফিমা, ইনশিরা ইসলাম, অর্চন হাসান। অর্চন হাসান আজকে এয়ারপোর্টে বসে ক্লাস। কেন ভাইয়া, কোথায় যাচ্ছ বা কোথায় থেকে ফিরছো? সুবর্ণা খাতুন, নিশাত সানজিদা, তমালিকা সরকার, নিলয় ভৌমিক, রাফিউল ইসলাম, মোহাম্মদ আশিক, নিলয় কুমার তনি, আফরোজ মোস্তারি, অনন্যা আনান, নাজিয়া হাসান রাইসা, মিলন, সুবর্ণা খাতুন, বুশরা ইয়াসমিন, আফরোজ মোস্তারি, ইশাদ জাহান মুক্তি, আলভিনুর। আলভিনুর এখনো ক্লাস করে যাচ্ছ বা? হেভি ধৈর্য তো তোমার। তানিয়া খাতুন, কাউসার মাহমুদ শিয়াব, ইনশিরা ইসলাম। উপস্থিতি খুব বেশি না ভাই, ওই গতানুগতিক কি আর কি, যে দু চারজন করে তারাই। রিফা তামান্না, ফারজানা ফেরদৌস বর্ণা, সাগর আহমেদ, নিলয় ভৌমিক, ভিনুজ সুমাইয়া নদী, আবু রায়হান। ওকে, আমার মনে হয় না আর খুব বেশি স্টুডেন্ট ক্লাসে আসবে। যারা এসছে তাদেরকে নিয়ে ক্লাস শুরু করি আমরা, কি বলো? ওকে, ক্লাসে এসছে বহুত স্টুডেন্ট, এটা আমার সৌভাগ্য যে 100 স্টুডেন্ট ক্লাসে এসছে। কি বলো সাব্বির? বিশাল ব্যাপার। ওকে, প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বয়া লাগালাম, এখন একটু সাউন্ডটা চেক করে নিই যে বয়া লাগানোর পর সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, প্রাণপ্রিয় শিক্ষার্থী, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন আর নিজেদের মধ্যে কোনো আলোচনা বা নিজেরা কোনো কমেন্ট করো না। ওকে, আমি যেগুলো নিয়ে কমেন্ট করতে বলবো সেগুলো করবা, এটা তোমাদেরই লাভ। ওকে, তোমরাই লাভবান হবা। তো আমাদের অধ্যায়ের মোটামুটি যে বেসিক জিনিসগুলো সেগুলো আমরা অনেকটাই শেষ করে ফেলেছি। এখন আমরা একদম প্রথম থেকে দেখব কোন কোন ছোট ছোট বিষয়গুলো আমাদের বাদ পড়েছে, সেগুলো আমরা পড়বো। মাথায় রেখো, এইটা কিন্তু পুরোটা হচ্ছে থিওরিটিক্যাল অধ্যায়। বেসিক যেমন আছে, মনে রাখার কিন্তু অনেক বিষয় আছে। অতএব অধ্যায়টাতে হেলাফেলা করার কোনো অপশন নাই। ওকে, তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমাদের কপার আয়নের উপস্থিতি শনাক্তকরণ যখন করেছিলাম, কপার আয়নের উপস্থিতি শনাক্তকরণ যখন করেছিলাম, খেয়াল করো ভাইয়া, এটা কি মনে আছে তোমাদের? এই যে কোনো কপারের লবণ, যেমন কপার সালফেটের মধ্যে যদি আমরা পটাশিয়াম আয়োডাইড যোগ করি, তাহলে আমরা বলেছিলাম কিউপ্রাস আয়োডাইডের সাদা অধক্ষেপ পড়ে, কিন্তু মুক্ত আয়োডিন থাকার কারণে সেটা বাদামি বর্ণ দেখায়। মনে আছে কিনা? কপারের জারণ মানে এখানে +2, এখানে হয়ে যায় +1, মানে কিউপ্রাস আয়োডাইড, আর এখানকার আয়োডাইডটা হয়ে যায় আয়োডিন, আর এই পজিটিভ আর নেগেটিভ মিলে হয়ে যায় পটাশিয়াম সালফেট। আর তোমরা যারা পরে গ্রুপে জয়েন করছো, আয়নের উপস্থিতি শনাক্তকরণ যে বিক্রিয়াটা আছে তোমাদের যে ক্লাসটা হয়ে গেছে, সেখানে এটা ছিল। আমরা এখানে সমতা করিনি। সমতা করতে চাইলে আমাদের এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, তাই না? আর এখানে সম্ভবত 4 দিলে হয়ে যাবে। তোমরা যদিও এখনো জারণ বিজারণ বিক্রিয়া পড়োনি ভাইয়া, তোমাদের
জারণ বিজারণের মতো একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা তোমাদের সেকেন্ড ইয়ারে একদম তৃতীয় অধ্যায় গিয়ে আছে, বুঝছো? তো এইটুকু নিশ্চয়ই জানো। এখানে কপারের জারণ মান হচ্ছে +2, এখানে হয়ে গেছে +1, তার মানে এর বিজারণ হয়েছে। আর আয়োডাইড -1 ছিল, এখানে 0 হয়ে গেছে, অর্থাৎ এটার জারণ হয়েছে, তাই তো? তো এই সময় তোমাদের বলেছিলাম যে এই সংকেতটা আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি কিনা কিউ প্লাস আয়োডাইড। কারণ কোন একটা সংকেত লেখার তো আমরা নিয়ম জানি যে এই সর্বনিম্ন পরমাণুগুলোকে, অণুটা লেখার সময় পরমাণুগুলোকে সর্বনিম্ন পূর্ণ সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে ভাগ করলে তো এটা হওয়ার কথা। এবং অনেক বই এটা আছে, এটা লেখা যায়, বাট এইটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা সঠিক, সবচেয়ে সঠিক। বলে কেন ভাইয়া? সেদিন তোমাদের বলেছিলাম যে এই কিউ প্লাস আয়োডাইডটা ডাইমার আকারে থাকে। ডাইমার 2 মার মানে অণু, মোনোমার মানে কি একটা অণু, ডাইমার মানে কি 2টা অণু, ট্রাইমার মানে কি 3টা অণু, পলিমার মানে কি অসংখ্য অণু। এই যে ভাইয়া, এই যে কপার আয়োডাইড, ওকে, তোমরা নিশ্চয়ই জানো যে আয়োডিনের বস্তু স্তরে কিন্তু বন্ধন গঠন করার সময় আরো 3টা মুক্তজোর ইলেকট্রন থাকে, কারণ আয়োডিন একটা হ্যালোজেন, হ্যালোজেনের বস্তু স্তরের মধ্যে 7টা ইলেকট্রন থাকে, একটা বন্ধন অংশ নিয়েছে আর বাকিগুলো আছে, ওকে। এটাও সেম। আর কপার একটা অবস্থান্তর মৌল, ফলে এর অরবিটাল ফাঁকা থাকে, তাই তো? তো কি হয় ভাই জানো, এই যে আয়োডিন তার মুক্তজোর ইলেকট্রন দ্বারা কপারের সাথে শনিবের বন্ধন তৈরি করে, এর সাথে শনিবের বন্ধন তৈরি করে, এই 2টা অণু সবসময় একসাথে থাকে, ডাইমার আকারে থাকে। তবে তাপমাত্রা বেশি বাড়াই দিলে আবার এই বন্ধনগুলো ভেঙে যায়, সেটা আলাদা জিনিস, কিন্তু নর্মালি তারা এইভাবে থাকে। এই জন্য এটা লিখার চেয়ে এটা লিখাটাই বেটার, কারণ এরা ডাইমার আকারে থাকে। সব জায়গায়, যত জায়গায় এই সংকেতগুলো দেখবা, কিউ প্লাস আয়োডাইড, ওই যে কর্পূর বা এই যে ক্যালোমেল, কিউ প্লাস ক্লোরাইড, সবগুলোই তাই ভাইয়া, যে এই মনোমারগুলো 2টা মনোমার যুক্ত হয়ে তারা ডাইমার আকারে থাকে। কিভাবে ডাইমার আকারে থাকে? এই সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে। আর সন্নিবেশ বন্ধনের শর্ত তো ভাই জানোই, যে একটা পরমাণুমূলক বা আয়নের ইলেকট্রন বাড়তি থাকবে আর আরেকটার অরবিটাল ফাঁকা থাকবে, ফলে তারা পরস্পরের মধ্যে কি করতে পারে? সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, ঠিক আছে? এইবার তোমরা একটু দেখো ভাই, এখানে একটু দেখো ভাই, এই প্রশ্নটা তোমাদের সিকিউ এসছে, এই প্রশ্নটা তোমাদের সিকিউ এসছে এবং এমসিকিউ আছে। সেটা হলো নিম্ন তাপমাত্রায় এই কোশ্চিন ভাইয়া, যে নিম্ন তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম হেক্সাক্লোরাইড আকার থাকে কেন? প্রশ্নটা হচ্ছে নিম্ন তাপমাত্রায় এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অ্যালুমিনিয়াম হেক্সাক্লোরাইড আকার থাকে কেন? খেয়াল করছো? দেখো অ্যালুমিনিয়াম দ্বিগুণ কিন্তু 2টা, 3 ছিল, অ্যালুমিনিয়াম কিন্তু 6টা, তার মানে নিশ্চয়ই এইটা 2টা যুক্ত এটা তৈরি করছে। মানে প্রশ্নটা নিম্ন তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম হেক্সাক্লোরাইড আকারে থাকে কেন, এভাবে প্রশ্ন করতে পারো। অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন ব্যাখ্যা করো, বা নিম্ন তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম হেক্সাক্লোরাইড রূপে থাকে কেন? সেম প্রশ্ন, এগুলো সেম জিনিস ভাই। দেখো কেন হচ্ছে, দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তোমরা জানো যে অ্যালুমিনিয়াম একটা ধাতু আর ক্লোরিন হচ্ছে একটা অধাতু। অ্যালুমিনিয়াম হলো একটা ধাতু আর ক্লোরিন হলো একটা অধাতু, এরা আয়নিক বন্ধন গঠন করে, কিন্তু অ্যালুমিনিয়ামের আকার ছোট এবং জানো চার্জ ঘনত্ব অনেক বেশি, +3। তাহলে অ্যালুমিনিয়ামের আকারও ছোট আবার চার্জও বেশি, ফলে পোলার আয়ন এত বেশি পরিমাণ হয় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা আর আয়নিক যৌগ না বলে সমুদ্র যৌগ বলি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পোলার আয়ন এত বেশি হয় যে এইটাকে আমরা আয়নিক যৌগ না বলে সমুদ্র যৌগ বলে থাকি, ঠিক আছে? পোলার আয়ন বেশি হওয়ার কারণে। কেন পোলার আয়ন বেশি হয়? কারণ অ্যালুমিনিয়াম তোমরা জানো সোডিয়াম, তার ডানে আছে ম্যাগনেসিয়াম, তার ডানে আছে অ্যালুমিনিয়াম, বাম থেকে ডানে গেলে আকার কমে। অ্যালুমিনিয়ামের আকার ছোট আবার চার্জও অনেক বেশি, +3, এই জন্য এটা সমুদ্র যৌগ হিসাবে ধরি আমরা। তো ক্লোরিনের বৈশিষ্ট্যের মোট 7টা ইলেকট্রন, তার মধ্যে 3টা মুক্ত জোড় আর একটা বন্ডে অংশ নিয়েছে, 3টা মুক্ত জোড় আর একটা বন্ডে অংশ নিয়েছে, 3টা মুক্ত জোড় আর একটা তো বন্ডে অংশ নিয়েছে। এখানে আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো ভাইয়া আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেম
তিনটা মুক্ত জোড় আর একটা তো বন্ধন অংশ নিয়েছে 1 2 3 তিনটা মুক্ত জোড় একটা অংশ নিয়েছে 1 2 3 এই যে এই ক্লোরিন এই অ্যালুমিনিয়ামের সাথে শনিবের বন্ধন তৈরি করে এই ক্লোরিন এই অ্যালুমিনিয়ামের সাথে শনিবের বন্ধন তৈরি করে কারণ অ্যালুমিনিয়ামের তো ভাই অষ্টক সংকোচন হয়ে আছে না কারণ অ্যালুমিনিয়ামের বস্তু স্তরে তো মোট ইলেকট্রন থাকতে পারে 8টা তাতে আছে কয়টা 1 2 3 তিনটা বন্ধন মানে 6টা ইলেকট্রন তার মানে আরো এক জোড়া ইলেকট্রন অ্যালুমিনিয়াম নিতে পারে আচ্ছা বন্ধনটা অন্যদিকে চলে গেছে না একটু দাঁড়াও এই যে নিম্ন তাপমাত্রায় এই অ্যালুমিনিয়ামের যে ক্লোরাইডের যে ক্লোরিন আছে ক্লোরিনের একটা মুক্ত জোড় ইলেকট্রন এর সাথে যুক্ত হয়ে শনিবের বন্ধন তৈরি করে এই ক্লোরিনটা আবার এর সাথে শনিবের বন্ধন তৈরি করে অর্থাৎ এরা ডাইমার রূপে মেইনলি অবস্থান করে এই কারণেই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অ্যালুমিনিয়াম হেক্সা ক্লোরাইড রূপে থাকে প্লিজ তোমরা আমাকে একটু বলো এইটুকু বুঝতে পারলা কিনা বলো যে নিম্ন তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন অ্যালুমিনিয়াম হেক্সা ক্লোরাইড রূপে থাকে এটা বুঝতে পেরেছো কিনা আমি সংক্ষেপে বলি এরা ডাইমার রূপে থাকে ডাইমারটা কিভাবে গঠন করে ক্লোরিনের যে মুক্ত জোড় ইলেকট্রন আর অ্যালুমিনিয়াম তো অরবিটাল ফাঁকা আছে কারণ অ্যালুমিনিয়াম বস্তু স্তরে 8টা ইলেকট্রন ধারণ করতে পারে আছে হচ্ছে 6টা তিনটা বন্ধন মানে 6টা এর সাথে শনিবের বন্ধন তৈরি করে এর সাথে শনিবের বন্ধন তৈরি করে আচ্ছা আফরোজা মোস্তারাই লিখেছো ক্লিয়ার শিপন শাহ শিবু লিখেছো ক্লিয়ার ইসরাত জাহান ক্লিয়ার মারুফা নবী ক্লিয়ার নিলয় কুমার তোমার ক্লিয়ার ভাইয়া থ্যাংক ইউ রাফিদ ক্লিয়ার মোহাম্মদ ফারদিন হোসেন ক্লিয়ার থ্যাংক ইউ সবাই ক্লিয়ার লিখেছ ভাইয়া ডাইমার তাহলে পাশের আরেকটা অ্যালুমিনিয়াম একই ঘটনা তো উপর নিচ বলে তো কোনো কথা নেই ভাই তাহলে এর সাথে আবার গঠন করতে পারতো আর কি ওকে আচ্ছা হ্যাঁ ভৌত অবস্থা চেঞ্জ করলে তারা ট্রাইমারও গঠন করতে পারে কিন্তু সাধারণত এদের একটা পরমাণু না একটা ইলেকট্রন যখন শনিবের বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন এর ইলেকট্রন ঘনত্ব সাধারণত কমে যায় তাই একটার বেশি অংশগ্রহণ করতে পারে চায় না এই কারণে পাশেগুলো করতে পারে আবার ট্রাইমারও তৈরি করতে পারে অসুবিধা নাই সেটাও পারে সীমান্ত শাহ ভাই আমার প্রবলেমটা মিস করলেন তোমার প্রবলেমটা কি ছিল ভাইয়া হ্যাঁ ট্রাইমারও গঠন করতে পারে আমি বুঝতে পারলাম ভাই তোমার কি ছিল তাহলে কেমসিকের উত্তর দত্ত ভাই তোমরা আমাকে একটু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে মোট মুক্ত জোড় ইলেকট্রন কয়টি 12টি 16টি 18টি বলা কঠিন আমাকে একটু অ্যান্সারটা দাও তো ভাইয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি প্লিজ অনিন্দিতা মনোগ্রাম লিখেছো 18টি ফারদিন সুলতানা শাহিদা সুলতানা লাবণী 18 ফারাদ হোসেন 18 নিলয় কুমার 18 সৌরভ চৌধুরী 18 আফরোজ মোস্তারি 18 আচ্ছা সবাই 18 লিখেছ তাই না আমি বলেছি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি আচ্ছা 3 3 6 3 9 12 15 18 মনে করেছো তাই না তার মধ্যে এই যে এক জোড়া আর এই এক জোড়া ইলেকট্রন শনিবের বন্ধন অংশ নিয়ে ফেলেছে না তো ওরা কি আর মুক্ত জোড় থাকবে ওরা তো শনিবের বন্ধন অংশ নিয়ে ফেলেছে তাহলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি হবে সব সময় ভালো করে প্রশ্নটা খেয়াল করবা ভাই বুঝছো যে তোমরা 18 বলেছো আমি কারণ বুঝতে পেরেছি 18 বলেছো এই কারণে যে 3 3 6 এই যে 3 6 18 তাই তো কিন্তু এই যে এক জোড়া করে ইলেকট্রন যে এদের সাথে আবার শনিবের বন্ধন গঠন করেছে তাই উত্তর হবে 16টি আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও যে যারা ভুল করেছিলা তারা বুঝতে পেরেছো কিনা একটু প্লিজ কমেন্টে জানাও তো ভাইয়া 16টি গুড এখন সবাই 16টি লিখেছে অবশ্য এইটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসা একটা প্রশ্ন ভাইয়া জানো এইটা কুমিল্লা বোর্ডে চলে এসেছে দেখো এই যে আর তোমরা দেখো 157 নম্বর বোর্ড পরীক্ষার যে প্রশ্ন এসেছে বোর্ড পরীক্ষার যে প্রশ্ন এসেছে তার 157 নম্বর আচ্ছা যাক এখানে গুড লাক কুমিল্লা বোর্ড 16 আচ্ছা না ঠিক আছে ভুল হইতে পারে ভাইয়া তোমাদের অনিন্দালিকা শনিবারগুলো ভুলে গেছিলাম
এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? 157 নম্বর বোর্ড পরীক্ষার যে প্রশ্ন আছে তার 157 নম্বরটা দেখো তোমরা। 157 নাম্বারটা ভাইয়া বোর্ড পরীক্ষা যে প্রশ্ন আসছে তার 157 দেখো। পেজ নাম্বার হচ্ছে 352 পেজ, 352 নাম্বার পেজের 157 নাম্বার। ওকে, ক্লিয়ার? মুক্ত জোড় ইলেকট্রন বুঝলা না তুমি? কি এর আগের ক্লাসগুলো ভাই করো নাই যে কোনো পরমাণু বন্ধন অংশ নেওয়ার পর অতিরিক্ত যে জোড়া ইলেকট্রনগুলো থাকে যারা বহিঃস্থ স্তরে থাকে কিন্তু বন্ধন অংশ নেয় না তাদেরকে মুক্ত জোড় ইলেকট্রন বলা হয়। ওকে, এই যে ক্লোরিনের বহিঃস্থ স্তরে মোট ইলেকট্রন ছিল 7টা, তার মধ্যে একটা ইলেকট্রন বন্ধন অংশ নিয়েছে আর বাকি 6টা মানে 3 জোড়া ইলেকট্রন বন্ধন অংশ নেয়নি, শুধুমাত্র বহিঃস্থ স্তরে আছে। এটাকেই বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। এর আগের ক্লাসগুলো না করলে ভাইয়া হুট করে বোঝাটা কঠিন। ওকে, ষোলো না 18 দেখাবো আমি বুঝলাম না ভাইয়া। তুমি এই যে আমি তো তোমার তো বন্ধন দেখ, শনিবের বন্ধনের চিত্র দেখাতে গেলে তো দুটা মুক্ত জোড় দেখাতেই হবে, নাহলে কি করে বুঝাবে যে তারা কি করে বন্ধন অংশ নিয়েছে। ওকে, তুমি যখন ব্রডে আনসার করবা তখন এগুলো দেখালা কি দেখা না এটা কোনো বিষয় না, তুমি ঠিক মতো বন্ধনগুলো দেখাতে পারলেই হলো। কি ঠিক আছে? ওকে, তাহলে এই মোটামুটি এই কোশ্চেনটা ভাই আমাদের বাকি ছিল, এইটা আমরা দেখে ফেললাম। এখন আমরা চলে যাব বন্ধন ক্রম। বন্ধন ক্রম যাকে আমরা ইংলিশে বলি বন্ড অর্ডার। বন্ড অর্ডার, বন্ড অর্ডার, বন্ধনী ক্রম। এই টপিকসটা তোমরা অনেকবার আমাকে জিজ্ঞেস করছো, আমি বারবার বলেছি ভাই আমরা অবশ্যই এটা পড়ব। বন্ধনী ক্রম জিনিসটা আসলে কি? এই বন্ধনী ক্রম দ্বারা, বন্ধন ক্রম বা বন্ধনী ক্রম যাই বলে একই, বন্ধন ক্রম দ্বারা, বন্ধনী ক্রম দ্বারা সাধারণত, বন্ধন ক্রম দ্বারা সাধারণত, বন্ধন ক্রম দ্বারা সাধারণত দুইটি, শোনো একটা বিষয় মনে রাখবা, আমি তোমাদের আগে অনেকবার এই কথাগুলো বলেছি ভাইয়া 18টি থেকে 16টি হয়ে গেল, তারপরও যে চিত্রে 18টা না, চিত্র 18 দেখাইনি ভাইয়া, একটু খেয়াল করে দেখো আমি চিত্রে 18টা দেখাইনি। দেখো চিত্রে আমি 18টা দেখাইনি, এই বন্ধনটা এই যে শনিবের বন্ধন অংশ সেটা দেখাইছি, অর্থাৎ এই মুক্ত জোটটা এখানে শনিবের বন্ধন অংশ নিয়েছে সেইটা দেখাইছি। কি ঠিক আছে? তাহলে তোমাকে তো বুঝতে হবে এইটা কি, এই বন্ধনটা তীর চিহ্ন দিয়ে বুঝতেছে না ভাই শনিবের বন্ধন, এই ইলেকট্রনটা শনিবের বন্ধন অংশ নিয়েছে সেটা দেখাইছি। ঠিক আছে, এই কারণে আমি তো এটা মুক্ত দেখাইনি, মুক্ত দেখাইছি এই যে বন্ধন অংশ নিয়েছে সেইটা দেখিয়েছি। ওকে, তাহলে কি বললাম? বন্ধনের ক্রম দ্বারা সাধারণত দুইটি পরমাণুর মধ্যে সমযোজী, দুটি বন্ধন ক্রম দ্বারা, ও হ্যাঁ শারিয়ার সাউন্ড, আমাদের অধ্যায় শেষ হয়ে গেলে ভাইয়া আমরা শুধুমাত্র এমসিকিউ সলভের উপর ক্লাস নেব। আমি তোমাদেরকে বলে দিব যে তোমরা এমসিকিউ প্রবলেমগুলো বলবা, আমি সেই প্রবলেমগুলো এখানে পিডিএফ ফাইল করে নিয়ে আসবো, যেটা সেকেন্ড ইয়ারদের করছি আমি, তোমাদের সেই এমসিকিউগুলো পর্যায়ক্রমে সলভ করবো, অসুবিধা নাই। মানে পড়ার পর না এটা অসঙ্গতিপূর্ণ মনে হয় আর কি, ঠিক আছে, আমরা সলভ করব। এমসিকিউ এর উপর আমরা আলাদা ক্লাস করব। তো বন্ধন ক্রম দ্বারা সাধারণত দুটি পরমাণুর মধ্যে, দুটি পরমাণুর মধ্যে, বন্ধন ক্রম দ্বারা সাধারণত দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সংখ্যা নির্ণয় করা, সমযোজী বন্ধন সংখ্যা নির্ণয় করা হয়, সংখ্যা নির্ণয় করা হয়। তাহলে মাথায় থাকে যেন তোমাদের বন্ধন ক্রম দ্বারা সাধারণত দুটি পরমাণুর মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা নির্ণয় করা হয়। অনন্য আনান থার্ড চ্যাপ্টার কয়টা ক্লাস বাকি? আর হয়তো আর একটা ক্লাস হলে হয়তো থার্ড চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপর তো আমরা এমসিকিউ সলভ করব। ওকে,
এমসিকিউ সলভ করতে যে কটা ক্লাস লাগে, আজকের পরও তার একটা ক্লাস নিলে আমাদের থাপ চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সিকিউ এর চেয়ে এমসিকিউ বেশি লাভ নেই, সিকিউ এর চেয়ে এমসিকিউ, হ্যাঁ সিকিউ এর চেয়ে তো এমসিকিউ বেশি প্রবলেম হবেই, কারণ সিকিউ হচ্ছে মূল বেসিক জিনিসগুলো থেকে সিকিউ প্রশ্ন করা হয়, আর এমসিকিউ প্রশ্ন করা হয় তো অনেক ভিতর থেকে, অতএব এমসিকিউ প্রবলেম বেশি হবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নাই। ওকে, আমি তো আসি, আমি তো বলি ভাই তোমাদের যে অফলাইন হলে বিষয়টা আলাদা হয়, সরাসরি প্রশ্ন করতে সরাসরি উত্তর পাচ্ছ, একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া, বুঝছো? ঠিক আছে, আরেকটা বিষয় আমি বলি, তোমরা যারা গ্রুপে পরে জয়েন করছো তারা হয়তো অনেকে এখন মানে গা ছেড়ে দিয়ে রাখছো, আমি তো পরে জয়েন করছি, আমি তো পারবো না, আমি তো বুঝবো না, এটা স্বাভাবিক। সময় কিন্তু কাউকে ক্ষমা করে না। তুমি যখন পারবা না, বুঝবা না, হবে না বলবে, তখন তোমার একটা বন্ধু কিন্তু ঠিকই সে তোমাকে সেরিয়ে অনেক দূর চলে যাবে। তাই তুমি যদি পরে জয়েন করছো, তাই অতিরিক্ত ওভার টাইম কাজ করে এই আজকে হয়তো সন্ধ্যার পর তোমার যে বন্ধুগুলো সেই জুন মাস থেকে পড়া শুরু করছে, তারা যেহেতু অনেকটা রিল্যাক্স আছে, তারা হয়তো 31 উপলক্ষে আনন্দ উল্লাস করবে, কিন্তু তুমি কি করবা, এই সময়টা একটু আগের পড়াগুলো পড়ে নিবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, সুতরাং কাউকে দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই ভাই, সবসময় তোমার কাজগুলো তোমাকেই করতে হবে, এখানে কেউ করে দিয়ে যাবে না। আর আমরা অফলাইন শুরু হলে তখন তো বলেছে আবার প্রথম থেকেই বিষয়গুলো পড়াবো। তাহলে বন্ধনক্রম দ্বারা সাধারণত দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন নির্ণয় করা হয়। তাহলে তোমরা আমাকে একটু একটা এমসিকিউর উত্তর দাও তো ভাই, সাধারণত দুটি পরমাণুর মধ্যে বন্ধনক্রমের মান সর্বোচ্চ কত হতে পারে? বন্ধনক্রমের মান সর্বোচ্চ কত হতে পারে? আমাকে একটু প্লিজ, অসংখ্য, আমাকে একটু প্লিজ তোমরা কমেন্টে জানাও যে বন্ধনে ফাহাদ হোসেন অনেক কষ্টে কাভার করেছি, থ্যাংক ইউ ফাহাদ, এই কষ্টের ফলটা তুমি অবশ্যই পাবা, সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই ফল দিবেন। আচ্ছা, সায়ানি অর্থী 3, নাফিজুল আজিজ 3, অনিন্দিতা মণিগ্রাম 3, রাফিল ইসলাম অভি 3, নাইমা জান্নাত ফিমা 3, তামান্না হাসনাত সুচি 3, আফরোজা মুস্তারি 3, নিলয় কুমার তনি লিখেছ 3, অম্মেরুমা জুথি 3, শফিউল্লাহ আটকে গেল। আচ্ছা, এই আটকে গেল, বুঝতেছি না কি করছো, সরি বুঝতেছি না বলছি, বুঝতেছি তো অবশ্যই বলবো, আটকে গেল, হচ্ছে না, ঘুমাচ্ছি, এইগুলো কথাবার্তা এখানে কেন লেখো ভাই বলো, এগুলো বলে আমাকে লাভ কি? আমি কি তোমার সেটা আটকে গেলে সলভ করতে পারবো ভাই? তনিমা, আব্দুল হান্নান, রাফিউল বাশার, শামসুজ্জোয়া, ফারদিন রাব্বি, মোহাম্মদ আশিক। যদি অফলাইনে শুরু না হয় তাহলে অনলাইনে ভাবে তোমাকে সলভ করে নিতে হবে, খুব সহজ বিষয় এটা। হ্যাঁ, সময় আমি বলছি, সময় কারো ক্ষমা করে না। ওকে ওকে, থ্যাংক ইউ, তোমরা খুব ভালো বুঝতে পেরেছো যে আসলে আমরা এর আগে ক্লাসে বলেছিলাম দুইটি পরমাণুর মধ্যে সর্বোচ্চ 3টা সমযোজী বন্ধন সম্ভব, তাই না? একটা সিগমা, 2টা পাই, 2টা পরমাণুর মধ্যে সর্বোচ্চ 3টা সমযোজী বন্ধন সম্ভব। এর আগে আমরা যখন সিগমা বন্ধন পাই বন্ধন পড়েছিলাম তখন বলেছিলাম যে 2টা পরমাণুর মধ্যে সর্বোচ্চ 3টা সমযোজী বন্ধন সম্ভব। আর বন্ধনের ক্রম দ্বারা যেহেতু মেনলি সমযোজী বন্ধন সংখ্যাই নির্ণয় করা হয়, তাহলে অবশ্যই বন্ধনের ক্রমের মান 3-এর বেশি হবে না, সর্বোচ্চ 3 হতে পারে। ওকে, যে দুটি পরমাণুর মধ্যে বন্ধনী ক্রমের মান সর্বোচ্চ কত হতে পারে? দুটি পরমাণুর মধ্যে বন্ধনী ক্রমের মান সর্বোচ্চ 3 হতে পারে, কারণ দুটা পরমাণুর মধ্যে সর্বোচ্চ 3টা সমযোজী বন্ধন সম্ভব। ওকে, তো এখন দেখি আমরা বন্ধনী ক্রমের মানটা আসলে কি করে বের করতে হয় কোন একটা অণুর, সেইটা আমরা একটু দেখব। তাহলে মাথায় রাখবা, বন্ধনী ক্রম দ্বারা কোন একটা পরমাণুর দুটা পরমাণুর কোন একটা অণুর দুটা পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সংখ্যা নির্ণয় করা হয়। ওকে, আর এই বন্ধনের ক্রমের মান বের করার বহুত সিস্টেম আছে, সবগুলোই ঠিক। কারণ আমি একটা জিনিস তোমাদের প্রায় বলি, তুমি কতটুকু পড়লা সেটা বড় কথা নয় ভাইয়া, কতটুকু মনে রাখতে পেরেছো সেটাই বড় কথা। আমি একটা নিয়ম শেখালাম, ক্লাস করার সময় খুব ভালো লাগলো, খুব ভালো বুঝতে পারলা, কিছুদিন পরে ওটা ভুলে গেলা, তাহলে তো কোনো লাভ নাই। বাট পড়াটা এমনভাবে পড়তে হবে যেন আমি কয়েকদিন ধরে মনে রাখতে পারি। তো দেখো, তাহলে দেখো একটু কিভাবে বন্ধনের ক্রম বের করতে হয়। তাহলে বন্ধন ক্রম, বন্ড অর্ডার ইজ ইকাল টু দুটি পরমাণুর বিজোড় ইলেকট্রন সংখ্যা
বিজোড় ইলেকট্রন সংখ্যা, দুটি পরমাণুর বিজোড় ইলেকট্রন সংখ্যা বাই 2। মাথায় রাখবা সূত্রটা, যে বন্ড অর্ডার ইজ ইকাল টু, ও আচ্ছা তোমাদের লাইভ যে লগোটা পড়ছে সেখানে লেখা পড়ে গেছে তাই না, দুইটি পরমাণুর বিজোড় ইলেকট্রন সংখ্যা বাই 2। ওকে, এইভাবে তোমরা বের করবা, সবচেয়ে সহজ হবে। এবং তোমরা দেখবা বিগত, আরে এখন তো তোমাদের সিলেবাসে এই জিনিসটা দিয়েছে, আগের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে কিন্তু বন্ধন ক্রম টপিকসটা ছিল না, তারপরও যে কত জায়গায় দিয়েছে পরীক্ষায়। বিশেষ করে তোমরা অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো দেখবা ভাইয়া, তাহলেই বুঝতে পারবা। না না না, সাদিয়া আফরিন, সমযোজী বন্ধনের রূপ না ভাই, এটা সমযোজী বন্ধনের সংখ্যা নির্ণয় করা আছে, কোনো রূপ না, সংখ্যা, কোনো রূপ না, এটা হলো সংখ্যা। তাহলে আমরা যদি এখন নাইট্রিক অক্সাইডের বন্ধনের ক্রমটা বের করতে চাই, নাইট্রিক অক্সাইডের এইটা সবচেয়ে বেশিবার পরীক্ষায় এসছে। তোমরা দেখবা ঢাকা ইউনিভার্সিটি 8-9, জগন্নাথ ইউনিভার্সিটি 9-10, তারপর হচ্ছে যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 11-12, এই একটাই এসছে। তাহলে এইটার বন্ড অর্ডার কত হবে দেখো তো, এটার বন্ড অর্ডার, অর্থাৎ তার মানে দুটা পরমাণুর বিজোড় ইলেকট্রন সংখ্যা, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা তোমরা করো 1s2 2s2 2px1, ওই যে হুন্ডে নীতি অনুসারে 2py1 2pz1। তাহলে নাইট্রোজেনের কয়টা বিজোড় আছে? 3টা। এবার অক্সিজেনের বিজোড়টা দেখি আমরা, 1s2 2s2 2px2 2py1 2pz1। তাহলে অক্সিজেনের কয়টা বিজোড় ভাইয়া? 2টা। তাহলে নাইট্রোজেনের 3টা আর অক্সিজেনের 2টা, তাহলে 3 যোগ 2 বাই 2। ওকে, তাহলে কত আসছে? 2.5। এখন বলবা তোমরা বন্ধন 2.5 কেমনে হয়? 2.5 অর্থ হচ্ছে যে দুটা বন্ধন আছে আর ইলেকট্রন ঘনত্ব আছে কোন একটা পরমাণু থেকে অধিক পরিমাণ আছে, এইটাই একে বোঝানো হয়। ওকে, তাহলে এই হলো আমাদের নাইট্রিক অক্সাইডের বন্ধনের ক্রম। ওকে, 2.5। এইভাবেই তোমাদেরকে আসলে বের করতে হবে যে দুটা পরমাণুর বিজোড় ইলেকট্রন সংখ্যা বাই 2। আমাকে প্লিজ একটু বলো, হ্যাঁ তোমরা তো অনেক ভালো গো, সবাই উত্তর লিখে ফেলেছ। ওকে, বি ও বন্ড অর্ডার, ও বিও মানে হচ্ছে বন্ড অর্ডার, এইভাবে লেখা থাকে বুঝছো, বন্ধনের ক্রম, বন্ড অর্ডার। ক্লিয়ার? এইভাবেই তোমার দুইটা পরমাণুর মধ্যে সমযোজী বন্ড অর্ডারটা। থ্যাংক ইউ, সবাই লিখেছ ক্লিয়ার, সবাই ক্লিয়ার লিখেছ। তাহলে আমাকে প্লিজ একটু জানাও তো ভাইয়া। আর এই যে মৌলিক অণু যেগুলো, এগুলোর বন্ড অর্ডার তোমরা এমনি খুব সহজে বের করে ফেলতে পারবা, এগুলোর কিন্তু এমনি সহজে বের করতে পারবা। দেখো অক্সিজেন, আমরা জানি যে অক্সিজেন গঠন হচ্ছে এরকম, অতএব বন্ধনের ক্রম হচ্ছে 2। আমরা জানি নাইট্রোজেনের বন্ধন এটা, বন্ধনের ক্রম হচ্ছে 3। আমরা জানি ফ্লোরিনের বন্ধন এইটা, বন্ধনের ক্রম হচ্ছে, এটা এমনি বের করা যায়। হাইড্রোজেনের বন্ধন এটা, বন্ধনের ক্রম হচ্ছে 1। অথবা তুমি বেরও করতে পারো, যদি তোমাকে পরীক্ষায় দিল যে অক্সিজেনের বন্ড অর্ডার কত, বন্ধনের ক্রম বা বন্ধন ক্রম যাই বলো না কেন, তাহলে অক্সিজেনের বৈশিষ্ট্য কয়টা বিজোড় দেখলাম একটু আগেই? 2টা। তাহলে মোট 2টা অক্সিজেন, 2 2 4 বাই 2 কত হচ্ছে? 3। নাইট্রোজেনের বিজোড় কয়টা? 3টা, 3 3 6 বাই 2 3। ফ্লোরিনের বিজোড় কয়টা? 1টা, তাহলে 1 1 2 বাই 2। এই তো এইভাবে আমরা বের করতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে এই হলো আমাদের বন্ড অর্ডার, বন্ধনের ক্রমের মান। তাহলে তোমরা একটু আমাকে কমেন্টে বলো তো, O2 মাইনাস এইটার বন্ড অর্ডার কত হবে একটু দেখি তোমাদের। আচ্ছা, সুলতানা লিখছো ভাই নাইট্রিক অক্সাইডের বন্ড, তখন তোমাদের একার বন্ড সমযোজী বন্ধন কয়টা ওটা জিজ্ঞেস করবে না, বলো বন্ড অর্ডার কত, তখন তোমরা 2.5ই বলবা। ওকে, প্লিজ একটু কমেন্টে জানাও যে O2 মাইনাসের বন্ড অর্ডার কত। 0.5। আচ্ছা, সীমান্ত লিখেছ 0.5, নিলয় সরকার লিখেছ 2.5। আচ্ছা আমরা দেখবো, দেখি কত হয়।
নিলয় কুমার তন্নি লিখেছ এ 1, মোহাম্মদ আশিক লিখেছ 1, এস এম নাফিজুল আজিজ লিখেছ 1, আবু রায়হান 1, শফিউল্লাহ 355। আচ্ছা অনন্যা আনান লিখেছ 1। আচ্ছা দেখি আমরা, তোমরা ম্যাক্সিমাম 1 লিখেছ, কেউ 2.5 লিখেছ। আমরা একটু ইলেকট্রন বিন্যাসগুলো করে দেখি, তাহলে বুঝতে পারবো। শোনো, কোনো জিনিস যখন পড়বা, যেহেতু তোমরা অফলাইন ক্লাসে না ভাই অনলাইনে, সবসময় জিনিসগুলো প্রথমে ইজি থেকে চিন্তা করা শুরু করবা। প্রথমে যদি জটিল বিষয়গুলো জটিলভাবে চিন্তা করো তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, অক্সিজেন 8, তাই না? 1s2 2s2 2px2 2py1 2pz1, এই যে হয়ে গেল। এবার আরেকটা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা করলাম, 1s2 2s2 2px2 2py1 2pz1, তাই না? তাহলে আমাদের যদি শুধু অক্সিজেন অণু বলতো তাহলে কোনো প্রবলেম হতো না, আমরা খুব সহজেই বলে দিতে পারতাম যে এটার বন্ধনের ক্রম হচ্ছে 2, কারণ বিজোড় 1 1 2 2 4 2 দিয়ে ভাগ করব। কিন্তু মাইনাস আছে যে ভাই, এখানে মাইনাস আছে, তাহলে O2 মাইনাস আছে মানে কি একটা ইলেকট্রন সে গ্রহণ করেছে। তার মানে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি হবে, এখানে কি কোনো ফাঁকা অরবিটাল আছে? নাই তো। তার মানে একটা বিজোড় কি হয়ে যাবে, জোড় হয়ে যাবে। একটা ইলেকট্রন গ্রহণ করা মানে কি মোট 4টা বিজোড় ছিল, তাই তো? মোট 4টা বিজোড় ছিল, তার মানে একটা গ্রহণ করেছে, তার মানে একটা বিজোড় কি হয়ে যাবে, জোড় হয়ে যাবে। তাহলে বিজোড় মোট কয়টা হলো, 3টা। তাহলে 3 আর সূত্রের তো 2, 1.5 অ্যান্সার হবে কি? ঠিক আছে, বিজোড় ইলেকট্রন, একটা ইলেকট্রন যখন সে গ্রহণ করবে তাহলে একটা বিজোড় কি হয়ে গেল, জোড় হয়ে গেল। তাহলে মোট কয়টা বিজোড় থাকছে, 3টা, 3/2 মানে 1.5। তোমরা হয়তো অনেকে এভাবে চিন্তা করছো যে 4টা তো বিজোড় আছেই, তাহলে আরেকটা গ্রহণ করেছে, তাহলে আরেকটা বিজোড় হয়ে গেল 5, আর 5কে তোমরা 2 দিয়ে ভাগ করে 2.5 করেছো, তাই তো? বিষয়টা আসলে এইটা। এখন তোমরা আমাকে একটু প্লিজ বলো, O2 মাইনাস এটার বন্ধনের ক্রম মানে বন্ড অর্ডার যে 1.5, এইটা তোমরা ক্লিয়ার কিনা? আমার মনে হয় এবার তোমরা বুঝতে পেরেছো, তাই না? কারো প্রবলেম থাকলে একটু বলো ভাইয়া, এবার তোমরা ক্লিয়ার কিনা যে O2 মাইনাসের বন্ড অর্ডারটা হবে 1.5। আজকে বছরের শেষ ক্লাস, আমি মনে করেছিলাম আজকে অন্তত পোলাপান একটু বেশি উপস্থিত থাকবে, দেখি না গড় ওই রেগুলার যে কয়জন স্টুডেন্ট লাইভ ক্লাস করে তারাই করছে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। নাজিফা রহমান লিখেছো ক্লিয়ার, রিয়াদ ক্লিয়ার, রাফিউল বাসার সাউন্ড ক্লিয়ার, অনিন্দিতা ক্লিয়ার, মাহিয়া সরকার ক্লিয়ার, নূরে আফসানা ক্লিয়ার, তানজিব আহসান ক্লিয়ার। ও আচ্ছা, তানজিব লিখেছো আরেকবার প্লিজ। এই যে ভাইয়া মোট বিজোড় ছিল কয়টা, 2 2 4টা, তাহলে একটা মাইনাস আছে মানে কি একটা সে গ্রহণ করেছে, তাহলে গ্রহণ করলে আরেকটা বিজোড় কি হয়ে যাবে, জোড় হয়ে যাবে। তাহলে মোট একটা বিজোড় তো কমে গেল, তাহলে মোট বিজোড় কয়টা, 3টা, আর 3 তাহলে সূত্রের 2, 1.5। হ্যাঁ, একটা তো মাইনাস তো একটা গ্রহণ করবে না, একটা মাইনাস তো কয়টা গ্রহণ করবে, একটাই তো গ্রহণ করবে। না, বন্ড অর্ডারের উপর বন্ডটা কি হবে সেটা বোঝা যাবে। 1 হলে তো এটা সিগমা বন্ড হয়, আর 1-এর বেশি যা থাকবে সব পায়, 1-এর বেশি যা থাকবে সবই পায়। ওকে, ফারজানা ইয়াসমিন থ্যাংক ইউ। আচ্ছা, আলভিনুর সবাই একরকম না ভাইয়া, তুমি দুটার সাথে ধরছিলে না, ভুল হতে পারে। আচ্ছা প্লিজ, থ্যাংক ইউ। তাহলে এটা বলো দেখি তোমরা একটু, 2 মাইনাস এটার কত হবে বলো তো, এইটা কত হবে, O2 2 মাইনাস। এবার 2 মাইনাসে কত হবে আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া তোমরা, 2 মাইনাসে কত হবে? একটু প্লিজ তোমরা আমাকে জানাও, O2 2 মাইনাসের বন্ড অর্ডার কত আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও। মোহাম্মদ রিয়াদ লিখেছো 1, অনিন্দিতা মণিগ্রাম 1, নিরুফা আফসানা 1, শামসুজ্জোহা ইবনে আজিজ 1, তনিমা হোসেন মিথিলা 1, অনন্যা। দেখছো, এখন তোমার ঠিকই ঠিক করলা, এটাই তো পড়ালেখা, ভুল হবে শিখবা, আবার নতুন করে হবে। থ্যাংক ইউ। 2 মাইনাস সৌরভ চৌধুরী 1, নিলয় কুমার, শাহরিয়ার শাওন, ফারাদ হোসেন সবার 1, থ্যাংক ইউ। কারণ আরেকটা গ্রহণ করেছে মানে আরেকটা বিজোড় জোর হয়ে যাবে, তাহলে মোট বিজোড় কয়টা, 2টা, তাহলে 2/2 ইজিক্যাল টু হচ্ছে 1। O2 মাইনাসের বন্ড অর্ডার হচ্ছে 1, থ্যাংক ইউ। তাহলে একটু বলো তো ভাইয়া তোমরা আমাকে, H2 মাইনাস
এটার বন্ড অর্ডার কত হবে আমাকে প্লিজ একটু জান। রিক্তা সরকার এই আইডি থেকে 1 লিখেছে, থ্যাংক ইউ। O2 মাইনাস H2 মাইনাস এইটার বন্ড অর্ডার কত হবে একটু প্লিজ আমাকে কমেন্টে জানাও তোমরা যে H2 মাইনাসের বন্ড অর্ডার কত হবে। হ্যাঁ তানিয়া খাতুন, হ্যাঁ তোমার কমেন্ট দেখতে পাচ্ছি ভাই, আমি না দেখতে পেলে এই যে উত্তর দিলাম কেমনে। জসিম উদ্দিন লিখেছ 0.5, নাফিজুল আজিজ 0.5, শাহরিয়ার শাওন 0.5, নিলয় কুমার দেখছো, অনিন্দিতা 0.5, শফিউল্লাহ 0.5, থ্যাংক ইউ সো মাচ। শামসুজ্জোয়া ইবনে আজিজ 0.5, থ্যাংক ইউ সো মাচ। এই 3/2 তানজিব হাসান কেমনে হলো? এই যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস সবচেয়ে ছোট পরমাণু দিয়েছে আমি 1s1, তাহলে আরেকটা হাইড্রোজেন, তার মানে কি আরেকটা 1s1, তো এখানে একটা গ্রহণ করেছে, তাহলে একটা গ্রহণ করলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, একটা বিজোড়, তাহলে এটা জোর হয়ে যাবে, তাহলে বিজোড় কয়টা থাকলে 1/2, তাহলে কত হচ্ছে 0.5, তাহলে H2 মাইনাসের বন্ড অর্ডার হচ্ছে 0.5। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই ঠিক উত্তর দিয়েছো। এবার তাহলে একটু বলো তো ভাইয়া H2 প্লাসের বন্ড অর্ডার কত? এবার প্লাসের বন্ড অর্ডার আমাকে একটু জানাও। H2 প্লাস এইটার বন্ড অর্ডার কত? শোনো তোমরা অনেকে তো তোমাদের কমেন্ট না পড়লে তো মন খারাপ করছো, আমি তোমাদের সবার কমেন্ট দেখতে পাচ্ছি, বা আমার ফোনে যাদের কমেন্টগুলো তো আগের দিকে আসতেছে কয়েকটা পড়ছি আমি, কারণ শুধু তোমাদের কমেন্ট পড়তে লাগলে আবার দেখা যাচ্ছে যে ক্লাসের টাইমটা ওয়েস্ট হয়ে যায়। ওকে, লাকলি যাদেরটা আসে। আচ্ছা রিয়াদ লিখেছো 0.5, নাফিজুল আজিজ 0.5, শামসুজ্জোয়া ইবনে আজিজ 0.5, জসিমউদ্দিন লিখেছে 1.5, রাফিউল বাশার 0.5, অনিন্দিতা মনিগ্রাম 0.5, তনিমা 0.5, নিলয় কুমার তন্নি 0.5, রিয়াদ নেক্সট আনসার 0.5, থ্যাংক ইউ। কামরুন্নেসা কান্তা 0.5, শোভা 0.5, দিদারুল ইসলাম লিখেছো 0, আবু রাহান, আচ্ছা 0 নিয়ে আমি কথা বলবো একটু পরে, থ্যাংক ইউ। 0.5 কেন ভাইয়া 0.5 একটু খেয়াল করো, আবার আগেরটার মতোই আমরা দেখছি যে ইলেকট্রন বিন্যাস এইটা, তাই না? তাহলে একটা প্লাস মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে এটা তো 0 হয়ে যাবে, তার মানে বিজোড় তো একটাই থাকছে, তাহলে 1/2 মানে হচ্ছে 0.5, অর্থাৎ H2 প্লাস এইটার বন্ড অর্ডারও 0.5। এইবার যেটা আমি লিখব, এই অণুটা প্রায় পোলাপান ভুল করে, ঢাকা ইউনিভার্সিটি 11-12 সেশনে এই এমসিকিউটা এসেছিল, এবং মজার ব্যাপার কি জানো, ঢাকা 11-12 সেশনে রাজশাহীর একটা ছেলে ছিল যে কিনা কুয়েটে ফার্স্ট, আইআইটিতে ফার্স্ট, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট, শুধুমাত্র বুয়েটে একটু খারাপ করেছিল, বুয়েটে সে সেকেন্ড হয়েছিল। সেই ছেলেটা ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হয়েছিল, অ্যাডমিশন রাজশাহীর ছেলে, সেই ছেলেটা কিন্তু এই এমসিকিউটা ভুল করে এসেছিল। সেটা হলো কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার নিচের কোনটি? কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার নিচের কোনটি? তোমরা আমাকে একটু অ্যান্সারটা জানাও। বললাম তো যে ছেলে ঢাকা বাড়ি ফার্স্ট হয়েছিল, মানে দুর্ভাগ্যক্রমে সেও কিন্তু ভাই এটা ভুল করে এসেছিল। আচ্ছা দেখি, নিলয় সরকার Al2Cl6 এটা পরীক্ষায় দিবে না ভাইয়া, আমি শুরুতেই বলেছি বন্ড অর্ডার দুইটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সংখ্যা নির্ণয় করা হয়, তাই 2 পরমাণু বিশিষ্ট যে অণু বা আয়নগুলো সেগুলি তোমাদের পরীক্ষায় দিবে। না হ্যাঁ একটু খারাপ করছিল, যা সেকেন্ড হয়েছিল আর কি। ওকে শফিউল্লাহ ডি অ্যান্সার দিয়েছ, ডি। রাজ্জাক আফজাল বুঝে তো দিবই রে ভাই, আগে একটু দেখি যে বাকিদের কি অবস্থা। রাবু রাহান লিখেছ 3, রিয়াদ লিখেছ 2, শাহরিয়ার শাওন লিখেছ 3, জসিমউদ্দিন লিখেছ সি, মানে 2.5। 2.5 কেমনে হলো ভাই? আচ্ছা অনিন্দিতা মনিগ্রাম 2, ফারদিন রাব্বি ডি, নিলয় কুমার তন্নে 1,
আচ্ছা দেখো বি হবে, এই ভুলটাই কিন্তু হয়েছিল ছেলেটার, বুঝছো? ভুলটা এরকম, কার্বন 1s2 2s2 2px1 2py1 2pz0, তাই না? নরমালি কার্বন ইলেকট্রন বিন্যাস এইটা হয়। আসলে পি অরবিটালেরই পি উপস্তরের একটা অরবিটাল ফাঁকা আর এস এর দুটা ইলেকট্রন আছে, এইটা হয় না কার্বনের ক্ষেত্রে। অর্থাৎ কার্বন যখন যৌগ গঠন করে ভাইয়া, সেটা গঠন করার সময় যখন এক্সাইটেড হয় তখন এই ঘটনাটা ঘটে, এই এস এর ইলেকট্রনটা এই যে 2pz এ চলে যায়। আর এই কারণেই কার্বন চতুর্যোজী মৌল। আমরা কার্বন চতুর্যোজী মৌল কেন বলি? কারণ কার্বন যখন যৌগ গঠন করে সাধারণত কার্বনের বিজোড় 4টা হয়, তাই কার্বনের 4টা বিজোড় আর অক্সিজেনের 2টা বাই 2, তাহলে কত হচ্ছে? এই যে 3। অ্যান্সার হবে আসলে 3। ওই স্টুডেন্ট 2 অ্যান্সার পূরণ করে এসেছিল, মানে কার্বনের বিজোড় ধরছিল 2টা। কার্বনের ক্ষেত্রে এটা হয় না কেন? কারণ কার্বন যে মানে ব্লকের মৌল পি ব্লক, সেই ওই উপস্তরে একটা অরবিটাল ফাঁকা আছে, তাই কার্বনের যখন যৌগ গঠন করে এই এস অরবিটালের 2টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন 2pz এ চলে যায়, গিয়ে বিজোড় ইলেকট্রন হয় 4টা আর অক্সিজেনের 2টা, এই মিলে হলো 6টা বাই 2। তাই মাথায় রাখবা যে কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার হচ্ছে 3। তার মানে আমি কি বলতে যাচ্ছি জানো? দেখো এরকম জিনিস দু একটা ভুল করার সত্ত্বেও সে ফার্স্ট হয়ে গেছে। তুমি অ্যাডমিশন টেস্টের সব প্রশ্নতে অ্যান্সার করতে পারবা না ভাইয়া, সবগুলোতে অ্যান্সার করতে পারবা না, না সব ক্ষেত্রে না ভাই, সামসুজেব না, সব ক্ষেত্রে না। কার্বনের ব্যাপারটা বুঝতে পারলে না, সব ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেনি, অক্সিজেনের ক্ষেত্রে এই ঘটেছে। দেখো দেখি 1s2 2s2 2px2 2py1 2pz1, জাস্ট কার্বনের ক্ষেত্রে একটা ঘটে। এই জন্য অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বা তোমরা সেকেন্ড ইয়ারে, সেখানে দেখবা এই একটা কোশ্চেন আছে যে কার্বন চতুর্যোজী মৌল কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, বন্ড অর্ডার থেকে কোন একটা অণুর মধ্যে কি কি তথ্য আমরা পেতে পারি? বন্ড অর্ডার থেকে আমরা কোন কোন তথ্য জানতে পারি? বন্ড অর্ডারের মান যদি নেগেটিভ বা নেগেটিভ খুব কমই হয়, যদি 0 হয় তাহলে অণুটা খুবই অস্থায়ী। মাথায় রাখবা, তোমাদের বইয়ে এটা দেওয়া আছে, আমি একটু বের করে দেখাচ্ছি ভাইয়া তোমাদের। ওকে, কত নাম্বার পেজে আছে বন্ড অর্ডারটা তোমাদের একটু বের করে দাঁড়াও। $282 নাম্বার পেজ, 282 নাম্বার পেজ। এই যে 282 নাম্বার পেজ, আমার মনে এখন দেখা যাচ্ছে তাই না? 282 নাম্বার পেজ। পয়েন্ট থাকলে পয়েন্ট সহ বলবা। ওকে, দেখো এখানে লেখা আছে, এইখানে লেখা আছে, সেটা হলো বন্ধনের ক্রমের মান ঋণাত্মক বা শূন্য হলে অণুটা অস্থায়ী। ঋণাত্মক খুবই কম হয়, শূন্য যদি হয় তাহলে তাহলে যদি বলো ঋণাত্মক কেমনে আসে ভাই দেখান দেখি। আসলে আমি যে তোমাদের যে সিস্টেমটা শিখেছি সেই সিস্টেমে ঋণাত্মক বেরোবে না, ঋণাত্মক বের আলাদা সিস্টেম আছে, ওটা বন্ডিং অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের ব্যাপার আছে, ওটা পরে ইচ্ছে হলে শিখে নাও, আপাতত দরকার নাই। ঋণাত্মক বা শূন্য হলে অণুটা অস্থায়ী হয় কেন? দেখো এই যে হিলিয়াম 2 এইটার বোন অর্ডার কত দেখো তো ভাইয়া, হিলিয়াম 2 এটার বোন অর্ডার কত? হিলিয়াম 2 এইটার বোন অর্ডার কত? তাহলে হিলিয়ামে তো পূর্ণ আছে বৈশিষ্ট্য জানো, মানে 0, তার মানে 0 যোগ 0/2, তার মানে 0, মানে হিলিয়াম 2 এর বোন অর্ডার 0। বোন অর্ডার 0 মানে কি? তাদের মধ্যে কোনো সমযোজী বন্ধন হবে না, অথচ তুমি এই বন্ধন তৈরি করে বসে আছো। মানে একটা মেয়েকে ধরো তোমার পছন্দ না, বাবা জোর করে বিয়ে দিয়েছে, সেই মেয়েটার প্রতি তুমি আকর্ষণ অনুভব করো না, ওই বন্ধন কি টিকবে? ওই বন্ধন অস্থায়ী হবে। এটার বন্ড অর্ডার 0, তার মানে কি এদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করা সম্ভব না, অথচ তুমি অণুটা
তৈরি করে নিয়ে বসে আসো, তাহলে ওই অণুটা কি টিকবে ভাই বলো তো? ওই অণুটা তো খুবই অস্থায়ী হবে। এটাই বোঝানো হচ্ছে যে বোন অর্ডারের মান যদি শূন্য হয় তাহলে অণুটা অস্থায়ী হয়, কারণ বোন অর্ডারের মান শূন্য মানে তাদের মধ্যে কোনো সমযোজী বন্ধন হবে না। অথচ তুমি সমযোজী বন্ধন তৈরি করে বসে আসো, তাহলে অণুটা কি টিকবে? এম এস নাবিল, পয়েন্ট থাকলে চিত্র কেমন হবে? পয়েন্ট থাকলে চিত্র হয় প্লাস থাকবে বা মাইনাস থাকবে অথবা অযুগ্ম ইলেকট্রন থাকবে, কোন একটা থাকবে আর কি। ওকে, ক্লিয়ার কিনা বলো? এটা জাস্ট মাথায় রাখবা। বোন অর্ডার শূন্য তার মানে কি? বোন অর্ডার শূন্য মানে তাদের মধ্যে সমযোজী বন্ধন সম্ভব না। আর তুমি সমযোজী বন্ধন তৈরি করে বসে আসো, তাহলে সে তো টিকবে না। জাস্ট তোমাদের যে বাস্তব উদাহরণটা দিলাম এইটার মতো ভাই, যে একজনকে তোমার পছন্দ না, তোমার বাবা তোমাকে জোর করে বিয়ে দিয়েছেন, ফলে ওই বন্ধনটা টিকবে না। ওকে, এরপর কি বলেছে? বন্ধনী ক্রমের মান বৃদ্ধি পেলে তার বন্ধন বিয়োজন শক্তির মানও বৃদ্ধি পাবে। স্বাভাবিক তো ভাই, বন্ধনী ক্রমে এক মানে কি? তার সমযোজী বন্ধন একটা। বন্ধনী ক্রম দুই মানে কি? সমযোজী বন্ধন দুইটা। বন্ধনী ক্রম তিন মানে কি? সমযোজী বন্ধন তিনটা। খুব সহজ কথা। বন্ধন যত বাড়বে তাদের ভাঙতে গেলে তো তত বেশি শক্তি লাগবে। বন্ধন যত বাড়বে তাদেরকে ভাঙতে গেলে কি হবে ভাই বলো দেখি? তত বেশি শক্তি লাগবে। তাই বলা হচ্ছে বন্ধন ক্রমের মান বৃদ্ধি পেলে তার বন্ধন বিয়োজন শক্তির মানও বৃদ্ধি পায়। অর্থাৎ তাদের ভাঙতে গেলে যে শক্তিটা লাগে সেটা বাড়বে, কারণ বেশি বন্ধনকে ভাঙতে হয়। অনুসময়ের বন্ধন ক্রম তাদের বন্ধন দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। স্বাভাবিক তো, একটা বন্ধন যদি থাকে তার চেয়ে দুটা বন্ধন থাকলে আকর্ষণ বেশি হবে, আর আকর্ষণ বেশি হলে তো দূরত্ব কমে যাবে। যেমন খেয়াল করো, কার্বন কার্বন এক বন্ডের দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার। কার্বন কার্বন ডাবল বন্ডের দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার। আর কার্বন কার্বন ট্রিপল বন্ডের দূরত্ব হচ্ছে 0.120 ন্যানোমিটার। কি ঠিক আছে? অর্থাৎ বন্ধনী ক্রম যত বাড়বে বন্ধন দৈর্ঘ্য তত কমবে। বন্ধনী ক্রম যত বাড়বে বন্ধন দৈর্ঘ্য তত কমবে, কারণ আকর্ষণ বেড়ে যাবে, ফলে বন্ধন দূরত্বটা কমে যাবে। এই বোন অর্ডার থেকে আমরা এত সব তথ্যগুলো আসলে পেতে পারি। তাহলে রুমে তোমরা একটু পড়বা এগুলো, তাহলে আমার বিশ্বাস তোমরা খুব সহজে এটা বুঝতে পারবা। ওকে, ক্লিয়ার ভাইয়া তোমরা? এটা এই মোটামুটি আমাদের বেসিক যে জিনিসগুলো বাকি ছিল সেগুলো একটু আমরা দেখলাম। আমি একটু প্রথম দিকে চলে যেতে চাই এখন। ওকে, আমরা অধ্যায়ের একদম শুরুতে চলে গেছি। এখন শুরু থেকে আমরা সিরিয়ালি জিনিসগুলো পড়বো। তোমরা রেডি কিনা বলো একটু? আমরা এখন সিরিয়ালি একদম অধ্যায়ের শুরু থেকে সিরিয়ালি বিষয়গুলো পড়বো। তারপর শোনো, আমাদের যেমন সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা কিন্তু ওরা একটা ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ খুলেছে জানো, এবং সেই গ্রুপে তারা নিজেদের মধ্যে কিন্তু ডিসকাস করে, নিজেরা অনেক প্রবলেম সলভ করে। তো অফলাইনে তোমরা বাড়ি থেকে বের হলে না বন্ধুরা মিলে একটা গ্রুপ করতে পারতে, এখন যেহেতু সম্ভব না, তোমরাও কিন্তু ভাইয়া এই ধরনের গ্রুপ কিন্তু ভাই ক্রিয়েট করতে পারো জানো। এই ধরনের গ্রুপ যদি তোমরা ক্রিয়েট করো তাহলে তোমাদেরই কিন্তু ভাই লাভ। ওকে, তাহলে নিজেদের মধ্যে নিজেরা একটু বিষয়গুলো ডিসকাস করতে পারবে। ওকে, ও শামসুজ্জোহা ইবনে আজিজ লিখেছ, ভাইয়া এইচ এফ পানির বন্ধন সংখ্যার বিষয়টা দেখান, হাইড্রোজেন বন্ধন সংখ্যার বিষয়টা দেখাবো। আচ্ছা দেখো, দেখো বলা হচ্ছে এইচ এফ, তাই না? তাহলে এটা হলো নেগেটিভ, এইটা হলো পজিটিভ, তাই তো? এইচ এফ, এইটা হলো নেগেটিভ, এইটা হলো কি পজিটিভ। এইচ এফ, এইটা হলো নেগেটিভ, এইটা হলো পজিটিভ। তাহলে এই নেগেটিভ, এই পজিটিভ, এই নেগেটিভ, এই পজিটিভ। তার মানে একটা এইচ এফ দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, এই একটা, এই একটা। ওকে, কি তাই কিনা? আর পানির ক্ষেত্রে দেখো ভাইয়া, এই যে পজিটিভ পজিটিভ, তাই তো? পজিটিভ পজিটিভ নেগেটিভ, পজিটিভ
পজিটিভ নেগেটিভ, এই যে খেয়াল করো, এই তো তার মানে কি এই হাইড্রোজেন আবার পাশের আরেকটা বন্ড তৈরি করতে পারে, হাইড্রোজেন বন্ড, এই অক্সিজেনটা তার পাশে যেতে পারে, অর্থাৎ একটা পানির অণুর একটা অণু চারটা বন্ধন তৈরি করতে পারে, দুইটা সমযোজী দুইটা হাইড্রোজেন। যখন পানি বরফে পরিণত হয় তখন এই ঘটনাটা ঘটে। ওকে, এখন তোমার প্রশ্ন দেখতে হবে যে কিভাবে প্রশ্নটা করেছে, কারণ পানির যেহেতু দুইটা হাইড্রোজেন আছে, তার মানে কি দুইটা হাইড্রোজেন আমার দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, আর এর আছে একটা। এখন একটা অণু, এই যে খেয়াল করো, এই একটা হাইড্রোজেন বন্ড ওই অংশে একটা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, তাহলে পানি পারে এরকম চারটা করে বন্ড, অর্থাৎ দুইটা সমযোজী দুইটা হাইড্রোজেন। এখন তো প্রশ্ন করেছে কিভাবে, তার উপর ডিপেন্ড করবে। পানির এই শেপের হাইড্রোজেন বন্ডটা শক্তিশালী, তারপরও এর স্ফুটনাঙ্ক কম পানিতে, কারণ এর সমযোজী বন্ধন একটা, বাট এর সমযোজী বন্ধন আসলে দুইটা। ওকে, ওকে, আচ্ছা প্লিজ একটু দেখো, আমি একটু দেখাই দিই। ইলেকট্রন বিন্যাস, এগুলো আমাদের হয়ে গেছে 1 নম্বর কোশ্চেন। ইলেকট্রন বিন্যাসের আলোকে মৌলসমূহের দেখা যায় তো না, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসের আলোকে মৌলের শ্রেণী বিভাগ, এগুলো আমাদের হয়ে গেছে। ওকে, আচ্ছা এগুলো আমাদের হয়ে গেছে, এগুলো প্রথম ক্লাসেই করেছিলাম আমরা। এইবার আমি তোমাদের বলি, এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক মৌলগুলোর সাধারণ ধর্ম আছে, এগুলো আমি পড়তে বলেছিলাম কিনা খেয়াল নাই, এখন অবশ্যই তোমরা পড়ে নিবা। তাহলে যেহেতু মোটামুটি আমার অধ্যায়ের বেসিক জিনিসগুলো শেষ হয়ে গেছে, আমার বিশ্বাস এখন এই ধর্মগুলো তোমরা পড়তে গেলে বুঝতে পারবা। যদি কোনোটা বুঝতে না পারো আমাকে গ্রুপে পোস্ট দিবা, আমি সেটা সলভ করে দেবো। ওকে, আচ্ছা এই যে দেখো একটা জিনিস, ডি ব্লক মৌলগুলোর গলনাঙ্ক, ডি ব্লক মৌলগুলোর গলনাঙ্ক, এই বিষয়টা খেয়াল করবা ভাইয়া। সবসময় একটা জিনিস মনে রাখবা যে এই যে আমাদের পরীক্ষায় তো প্রশ্ন দিলে সাধারণত 3D সিরিজ থেকে প্রশ্ন দেয়, তো ডি অরবিটালের ক্ষেত্রে মনে করো স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে, অর্থাৎ বিজোড় ইলেকট্রন সংখ্যা যত বাড়তে থাকে তাহলে ধাতু ধর্ম তত বৃদ্ধি পায়। তোমরা জানো যে ধাতুর মধ্যে এই বিজোড় ইলেকট্রন সংখ্যা যত বৃদ্ধি পায় ধাতু ধর্ম তত বৃদ্ধি পায়, আর ধাতু ধর্ম যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই তাদের গলনাঙ্ক বেশি হবে। তা স্ক্যান্ডিয়ামের বিজোড় একটা, তারপর টাইটেনিয়ামের 2টা, ভ্যানাডিয়ামের 3টা। এইবার দেখো স্ক্যান্ডিয়ামের 1টা, ভ্যানাডিয়ামের 2টা, টাইটেনিয়ামের 2টা, ভ্যানাডিয়ামের 3টা। এরপর ক্রোমিয়ামে আর ম্যাঙ্গানিজের হচ্ছে ডি অরবিটালে 5টা ইলেকট্রন থাকে। তাই বিজোড় সংখ্যা, যে বিজোড় ইলেকট্রন যেহেতু বাড়তে থাকে তাই গলনাঙ্ক বাড়তে থাকলেও ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুইটার ক্ষেত্রে আবার কিন্তু গলনাঙ্ক কমে যায়। কমে যায় এই কারণে যে এদের অর্ধপূর্ণ ডি অরবিটালটা বেশি স্থিতিশীল হয়, ফলে ইলেকট্রনগুলো এদের মতো মুক্তভাবে অতটা আবর্তন করতে পারে না, তাই এদের গলনাঙ্ক কমে যায়। এরপর আয়রন থেকে আবার এর চেয়ে আবার আয়রনের গলনাঙ্ক বেড়ে যায়, কারণ আয়রনের বিজোড় ইলেকট্রন 4টা, তারপর আবার কমতে শুরু করে কিন্তু বিজোড় ইলেকট্রন। তোমরা ইলেকট্রন বিন্যাস করে দেখবা, ফলে গলনাঙ্ক কমতে থাকে। কমতে কমতে কপারে তো ডি অরবিটাল পূর্ণ, এসে তাও একটা বিজোড় আছে, আর জিঙ্কের তো সব অরবিটাল পূর্ণ, তাই জিঙ্কের গলনাঙ্ক অস্বাভাবিকভাবে কমে যায়। একটু দেখো
এই কথাগুলো কিন্তু ভাই আমি তোমাদের কনসেপ্ট বুকে লিখে দিয়েছি। দেখো এই যে 3D1 থেকে 3D3 ইলেকট্রন বিন্যাস অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম ধাতুর গলনাঙ্ক বৃদ্ধি পায়। প্রতি সমতাযুক্ত অধিক স্থায়িত্বের D5 ইলেকট্রন বিন্যাস কম সঞ্চরণশীল থাকে, তাই ক্রোমিয়াম ও ম্যাঙ্গানিজের গলনাঙ্ক হ্রাস পায়। আবার আয়রনের বেলায় সঞ্চরণশীল 4টি বিজুড়ি ইলেকট্রন থাকায় আয়রনের গলনাঙ্ক হঠাৎ বৃদ্ধি পায়। পরবর্তীতে সঞ্চরণশীল বিজুড়ি ইলেকট্রন সংখ্যা হ্রাসের ফলে এদের ধাতব বন্ধন শক্তির হ্রাস পায় তথা গলনাঙ্ক হ্রাস পায়। কপারের বেলায় কেবল 4s একটা বিজুড়ি ইলেকট্রন থাকে এবং জিঙ্কের কোনো বিজুড়ি ইলেকট্রন না থাকায় এর গলনাঙ্ক সর্বনিম্ন হয়। ওকে, এই যে গলনাঙ্কগুলো লিখে দেওয়া আছে, গলনাঙ্কগুলো মনে রাখবা তোমরা। এই ব্লক মৌলের ধর্ম যেই জায়গা বুঝবো না বুঝে নিবা। এই যে নিষ্ক্রিয় গ্যাস, তোমরা জানো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত অন্য কোনো, হ্যাঁ এগুলো এমসিকিউ দিবে লাবণী। এখন যেগুলো পড়ছে তুমি বলছো না ভাই, বললা না ভাই সিকিউ কোনো প্রবলেম আছে, এমসিকিউ প্রবলেম, কারণ এই জন্য এগুলো থেকে তো কোনো সিকিউ প্রশ্ন হবে না, এগুলো থেকে শুধু এমসিকিউ প্রশ্ন হবে। যেমন তোমরা জানো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত বন্ধন গঠন করে না, হ্যাঁ নিষ্ক্রিয় গ্যাসগুলো বন্ধন গঠন করে না। তবে নিষ্ক্রিয় গ্যাসগুলো যদি তীব্র তড়িৎ ঋণাত্মক কোনো পরমাণু থাকে যেমন ফ্লোরিন, অক্সিজেন, এদের সাথে কিন্তু কিছু কিছু নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করে, যেমন জেনন। রেডন তো তেজস্ক্রিয়ধর্মী, জেননটা কিন্তু গঠন করে। বিষয়টা এরকম, তোমরা এই গল্পটা সবাই জানো, এক জায়গায় একটা দুধ দহন গাভীর দুধ দহন কম্পিটিশন হচ্ছে। তো সেই কম্পিটিশনে বলা হচ্ছে যে 5 জনকে 5টা গাভী দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে যে সবচেয়ে বেশি দুধ দহন করতে পারবে সেই ফার্স্ট, এরপর সেকেন্ড, এরপর থার্ড, এভাবেই নির্বাচন করা হবে। তো 5 জন ব্যক্তিকে গাভী 5টা দিয়ে দেওয়া হয়েছে, দুধ দহন করার বালতি দেওয়া হয়েছে, ধরো টাইম দেওয়া হয়েছে 10 মিনিট। 10 মিনিট পর এখন চেক করা হচ্ছে কে কতটুকু দুধ দহন করলো। দেখা যাচ্ছে কেউ 1.5 কেজি, কেউ 1.25 কেজি, কেউ 2 কেজি, কেউ 1.25 কেজি, বাট একজন ব্যক্তি দেখি 1 কাপ দুধ দহন করেছে। তো ওকে জিজ্ঞেস করছে যে সবাই 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি করে দুধ দহন করলো, আর আপনি মাত্র 1 কাপ দুধ দহন করেছেন। তো উল্টা ওই ব্যক্তিটা রেগে গেছে এদের উপর যে মিয়া ফাজলামি করার জায়গা পান না, সবাইকে দিয়েছেন গাভী আর আমাকে দিয়েছেন একটা বলদ। আসলে ওই বলদ যে পেয়েছে সেই ফার্স্ট হওয়ার উপযোগী, মানে সে এমন জিনিস যে ওই বলদ থেকে দুধ বের করে নিয়ে এসছে। তো এমন তড়িৎ ঋণাত্মক মৌল লাগবে যে নিষ্ক্রিয় গ্যাস থেকেও ইলেকট্রন বের করে নিয়ে আসবে, সেই ক্ষমতা আছে এই দুই পাবলিকের। কে? ফ্লোরিন এবং অক্সিজেন। তাই এরা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে যৌগ গঠন করতে পারে। তো এগুলো এমসিকিউ দিবে যে জেনন ডাইফ্লোরাইড গঠন করার সময় কত তাপমাত্রা লাগে, কোন প্রভাবক লাগে, যে যৌগটা উৎপন্ন হলো এটার বর্ণ কেমন, ভৌত অবস্থা কেমন, গলনাঙ্ক কত, জ্যামিতিক গঠন তো তোমরা সংকরণ থেকে বের করতে পারো। এগুলো লাগবে ভাইয়া, তোমরা অবশ্যই পড়বা। এখন টাইম পাচ্ছ, কলেজ টলেজ কিছু নাই, বাসায় বসে আছে, একটু পড়ালেখা করো। জেনন টেট্রাফ্লোরাইড একইভাবে কত প্রভাবক, কত চাপ, কত তাপমাত্রা, এই যৌগটা তৈরি তার বর্ণ কেমন। এই যে জেনন হেক্সাফ্লোরাইড সেম ভাবে ধর্ম, এগুলো পড়বা। এই যে জেননের একটি মাত্র অক্সিফ্লোরাইড, এটা পাবনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 11-12 সেশনে দিয়েছিল। কি লিখছো ভাই? ক্ল্যাথোরেট যৌগ যাবো, ক্ল্যাথোরেট যৌগ যাবো ভাই, আমরা সিরিয়াল যাচ্ছি, ঠিক আছে, এখনো ক্ল্যাথোরেট যৌগে যাইনি আমরা। জেননের একটি মাত্র অক্সিফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড হচ্ছে জেননের দুটি অক্সাইড তৈরি হয়। কোন দুটো অক্সাইড তৈরি হয়, এদের গঠন কেমন, এগুলো তোমাদের লাগবে। ক্ল্যাথোরেট যৌগ কি বলা হচ্ছে, কতগুলো বিশেষ ধরনের অজৈব বা জৈব যৌগ আছে যাদের কেলাস জালির মধ্যে ফাঁকা স্থান থাকে। আমি দেখাচ্ছি, দেখো একটু আঁকায়, তাহলে বুঝতে পারবা ভাইয়া। দেখো আমি ক্ল্যাথোরেট যৌগটা তোমাদের দেখাচ্ছি। হাইড্রোকুইনোন একটা অর্গানিক কম্পাউন্ড, হাইড্রোকুইনোন এটা 3 অণু যুক্ত এরকম একটা যৌগ গঠন করে। দেখো হাইড্রোকুইনোন সংকেত হচ্ছে C6H4OH2, বুঝছো? জৈব যৌগ পড়লে ভালো বুঝবা, মানে বেনজিনের
6টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন OH দ্বারা প্রতিস্থাপন করা আছে। এই যে OH, ওকে, এই যে OH, ঠিক আছে। এ বুঝতে পারছো আংশিক ঋণাত্মক, এ হচ্ছে ধনাত্মক। তো এখানে ধরো আরেকটা হাইড্রোকুইনন, এই যে দেখো, এই যে বন্ড তৈরি করলো, হাইড্রোজেন বন্ড তৈরি করলো, ওকে। তাহলে এখানে আরেকটা আছে। তো অর্গানিক কেমিস্ট্রি পড়লে এগুলো ভালো বুঝতে পারবা ভাইয়া তোমরা। এই যে হাইড্রোজেন বন্ড, আর এখানে তাহলে একটা এরকম আছে, এই যে হাইড্রোজেন বন্ড। এই যে হাইড্রোকুইনিন যৌগটা এভাবে গঠন হয়, মাঝখানে ফাঁকা স্থান আছে না, তো নিষ্ক্রিয় গ্যাসগুলো কি করে জানো, এই ফাঁকা স্থানের মধ্যে অবরুদ্ধ অবস্থায় থেকে যায়। এই ধরনের যৌগগুলাকে বলি আমরা ক্ল্যাথোরেট যৌগ। যে কিছু কিছু অজৈব এবং জৈব যৌগ আছে যাদের কেলাস জালির মধ্যে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো অবরুদ্ধ অবস্থায় থেকে যায়, এই ধরনের যৌগগুলাকে বলি আমরা ক্যাথোরেট যৌগ। এমসিকিউ পরীক্ষায় দিতে পারে কোন কোন নিষ্ক্রিয় গ্যাস ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না। নিয়ন এবং হিলিয়াম, এই দুই পাবলিকের আকার ছোট, তো ফলে এরা ফাঁকা জায়গায় প্রবেশ করে আবার বের হয়ে চলে আসে। এই কারণে নিয়ন এবং হিলিয়াম এরা ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না। ক্লিয়ার? আমার মনে এখন তোমরা বুঝতে পেরেছ, ওকে। ক্লাস কত পেজে দেখলাম আমরা? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেকক্ষণ হয়ে গেল না, আমি খেয়াল করি নাই, 1 ঘন্টা পার হয়ে গেছে ক্লাসের। আজকে আমরা আর বেশি দূর যাব না, আজকে এতটুকুই রেখে দিচ্ছি আমি। সামনে ক্লাসে আমরা আবার, হ্যাঁ পারে, আমি থানিয়া থ্যাংক ইউ ভাই, আমি খেয়াল করি নাই। তাহলে আজকে আমরা এতটুকুই পড়লাম, সামনের দিন আমরা আবার এখান থেকে শুরু করব এবং সামনের ক্লাসটা আমাদের মোটামুটি বেসিক আলোচনা শেষ হয়ে যাবে। আগামী রবিবার দিন আমাদের বেসিক আলোচনাটা শেষ হয়ে যাবে। নেক্সট দিন থেকে আমরা এই অধ্যায়ের যত এমসিকিউ আছে সেগুলো সলভ করব। সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, আসসালামু আলাইকুম।